ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার 51তম দিনে আজকে যমুনা অভিমুখে যে লং মার্চ করা হয়েছিল সেখানে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আপনারা জানেন যে শুক্রবারে শহীদ শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, সেই শুক্রবারই আবারও একটা গুলিবিদ্ধ ঘটনা ঘটলো। এই প্রতিবাদে আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা যে কথা বলতে চাইলাম একটু আগে, আপনারা জানেন শহীদ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ড জাতিসংঘের অধীনে তত্ত্বাবধানে সেটা তদন্ত করার আবেদন নিয়ে গতকালকে রাষ্ট্র যমুনা আমরা বিরোধী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন চালিয়েছিলাম। আমাদের ইনকিলাবের সদস্য সচিব জাবের ভাই ঘোষণা দিয়েছিলেন এই ইন্টারিম হাদি ভাইয়ের বিচার করতে পারবে না, তাদের এই যোগ্যতা নাই। তারা এই দেশে এই জুলাইয়ের পরে তারা প্রমাণ করেছে এই জাতির সাথে তারা গাদ্দারি করেছে, তারা হাদি ভাইয়ের বিচার করতে পারে নাই। আমরা বলেছি আমরা এই বিচার ইউএন এর মাধ্যমেই বাস্তবায়ন করতে চাই, জাতিসংঘ এসে যাতে এই বিচার করে দেয় তার দাবিতে আমরা বসেছিলাম। কিন্তু আজকেও আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। কোন কারণে আমাদেরকে রক্তাক্ত করা হলো তার জবাব এই জাতির কাছে ইন্টারিমকে দিতে হবে। ইন্টারিম ইতিহাসের এই অধ্যায়ে একজন ব্যর্থ প্রশাসন হিসেবে পরিচিত হয়ে থাকবে। প্রিয় ভাইরা, আমরা সবাই এখানে বসে যাব, ঠিক আছে? যে কথাটি বলতেছিলাম, অর্থাৎ ইন্টারিম সরকারের উপর অর্থাৎ যে আশা প্রত্যাশা ছিল, আমরা দেখছি জুলাই পরবর্তী সময়ে ইউনূস সরকারের প্রতি মানুষের যে আস্থা অবিশ্বাস ছিল, সেই আস্থার মধ্যে অনেক আগেই পড়েছিল। কিন্তু আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি, তার কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 6 দিন আগেই এ ধরনের ঘটনা আসলে একটা বার্তা দিচ্ছে। কি বার্তা দিচ্ছে আপনারা জানেন যে এ ধরনের ঘটনা সত্যি উদ্বেগজনক। একটা শান্তিপূর্ণ বিক্ষোভ একটা অবস্থান দেখছিলাম আমরা রাষ্ট্র অর্থাৎ ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় ভবন, যেটা যমুনা অতিথি ভবন যমুনায়, সেখানে আমরা দেখেছি বেশ কয়েকবার যাওয়া পাল্টা দেওয়া হয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, বিশেষ করে আমাদের পুলিশ বাহিনীর সাথে। সেখানে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, যিনি হাতে হাত মিলিয়ে পাশে কাটিয়ে সবসময় শহীদ শরীফ ওসমান বিন হাদির পাশে ছিলেন। সেই আব্দুল্লাহ আল জাবের কণ্ঠস্বর, জুলাইয়ের যে কণ্ঠস্বর, যে স্পিরিট ধারণ করেছিলেন, শহীদ ওসমান বিন হাদির কণ্ঠস্বর হতে চেয়েছিলেন। সেই সাথে আপনারা জানেন যে জুমা যিনি আসলে ডাকসুর সদস্য, সেই জুমাকে আহত করা হয়েছে আপনারা জানেন। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মুখপাত্র শান্তা আক্তার, যিনি আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন ছাত্র সংসদের সদস্য, যিনি যখন ভোটার হয়েছিল, জাতীয় সংসদ ভোট হয়েছিল, তখন তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হয়েছিল পুরো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব বাংলা ভাষাভাষী যত মানুষ ছিল তাদের কণ্ঠস্বর হয়েছিল। কিন্তু তারই কিছুদিন পরেই আমরা আসলে দেখতে পেলাম এটা ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে কথাটি বলতে চাচ্ছি, অর্থাৎ ইন্টারিম সরকার যে জনগণের আস্থা বা ম্যান্ডেট, আমরা যদি বলে থাকি বাংলাদেশে আগামীতে গত 12টি ইলেকশন হয়েছিল, তবে কোনো সরকারই এত বেশি সমর্থন নিয়ে সরকার গঠন করেনি। তবে ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আপামর জনসাধারণের সমর্থন নিয়ে একটা সরকার গঠন করেছিল, শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে। কিন্তু সেই আশা প্রত্যাশা, মূলত আশা ছিল যে জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের বিচার করা, পুনর্বাসন করা, কিন্তু আমরা দেখেছি তা হয়নি। আপনারা জানেন গতকালকে আসলে হত্যাকাণ্ডের কয়েকজনের মামলার রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু আসামিদেরকে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আনা হয়, অর্থাৎ একদম হিরোর বেশে তাদেরকে আনা হয়, কোনো ধরনের হ্যান্ডকাপ কিছুই পড়া নেই। এ ধরনের বিচার কাণ্ড আসলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আসলে কি জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে? সেই সাথে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের অর্থাৎ যে
আমরা যে প্রতিবেদন, যে হত্যাকাণ্ডের যে প্রতিবেদন, সেটা ইতিমধ্যে 6 বার পিছিয়ে গেছে। আপনারা জানেন সাগরণী হত্যাকাণ্ড একটা আলোচিত ঘটনা, সেখানে সেই হত্যাকাণ্ডেরও বিচার রায় পেছাতে পেছাতে 100 বারের অধিক পিছিয়ে গেছে। সেই পথে কি হয়তো মনে করে শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচারটা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়ের কাছে। অর্থাৎ শহীদ শরীফ ওসমান বিন হাদি তো হত্যার প্রায় 51 দিন হয়ে গেল, ওনার মামলার তদন্ত প্রতিবেদন এখনো পর্যন্ত জমা হয়নি, 6 বারও পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ জাবেদ, যিনি কণ্ঠস্বর হতে চেয়েছিলেন হাদি, সেই সাথে শান্তা আপু এবং সেই সাথে জুমা, অনেকেই আহত হয়েছেন। আসলে এই 6 দিন পরে জাতীয় সংসদ নির্বাচন, এর পরিপ্রেক্ষিতে এত আগে এই ধরনের কর্মকাণ্ড আপনাদেরকে কিভাবে মেসেজ দিচ্ছে? ধন্যবাদ। দেখুন, প্রথমে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে আমরা প্রথম থেকেই বলে আসছি সরকারের ডিপ স্টেট জড়িত, সরকারের গোয়েন্দা বাহিনী জড়িত। এই নজির আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম, আপনারা আগে একবার দেখেছিলেন বিভিন্ন ভাবে আমাদের দেশে যে তদন্তগুলা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, হাদি হত্যাকাণ্ডের বেলায় সেইভাবে করা হচ্ছে। এর পিছনে কারা আছে, কাদের মদদ আছে, এই বিষয়গুলো এখনো জাতির কাছে স্পষ্ট না। আপনি জানেন, আমরা শুনলাম হাদি হত্যাকাণ্ডের পরে হাদির ফ্যামিলির সাথে প্রধান উপদেষ্টা দেখা করবেন, কথা বলবেন। এখন পর্যন্ত ওনার সময় হয় নাই। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, ওনারা ইনকিলাব মঞ্চের যারা আছেন তারা হাদির হত্যাকাণ্ডে স্পষ্ট স্বচ্ছ তদন্ত চাচ্ছেন এবং জাতিসংঘের মাধ্যমে চাচ্ছেন। আজকে এই হামলা না করে ওখান থেকে কি 10 জনের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা দেখে নিতে পারতেন না? অবশ্যই পারতেন। এতেই বোঝা যায় যে সরকারের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই আওয়ামী লীগ আমলের ফ্যাসিস্টরা বসে আছে এবং এরা বিভিন্নভাবে এই ইউনূস সরকার বলেন, এই ইন্টারিম সরকারকে বলেন, বিভ্রান্ত করছে। এবং ইন্টারিম সরকারও এই যে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক যে একটা জগদ্দল পাত্র, যেটা কয়েকদিন আগেই বলেছিলেন ফাউজুল করিম, আমরা এটা বুঝতে পারছি যে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণেই হাদি হত্যাকাণ্ড শিকার হয়েছেন। কারণ হাদি কিন্তু মূল জায়গায় আঘাত দিয়েছিলেন, এদেরকে ধরেছিলেন যে আমলাতন্ত্র কিভাবে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে, এই বিষয়গুলো ধরেছিলেন। এবং বাংলাদেশের যে রাজনীতির উপর যে একটা সেনাবাহিনীর একটা প্রভাব থাকে, ডিজিএফআই একটা প্রভাব থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু হাদি কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলেছিলেন। এই যে সত্য কথাগুলা মানুষের সামনে যখন প্রকাশ হয়ে যাচ্ছিল, তখন একদল শ্রেণীর মাথা ব্যথা হয়ে গেছিল এবং এই মাথা ব্যথার জন্যই হাদিকে টার্গেট করে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডের সাথে আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের ডিপ স্টেট জড়িত এবং এরাই হাদি হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন। আপনি আপনার সংবাদ প্রচারের মাধ্যমে বলছিলেন যে সাগরণী হত্যাকাণ্ড, শেখ হাসিনার আমলে সাগরণী হত্যাকাণ্ড হয়েছে, কেন এখন পর্যন্ত এটা তদন্ত হয় না? আপনারা তনুকেও ভুলে গেছেন। ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু তনুকে হত্যা করা হয়েছিল, তনুর বিচারও আমরা পাই নাই। আমরা এই যে একটা প্রশাসনে একদল প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন ধরনের, আপনারা দেখেন বসুন্ধরার সুবানের যে হত্যাকাণ্ড যেটা ঘটাইলো, এটারও কি বিচার হয়েছে? হয় নাই। কিন্তু এই যে একটা প্রভাবশালী চক্র বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর বসে আছে পাথরের ন্যায়, এদেরকে যদি সরাতে না পারা যায় তাহলে বাংলাদেশের মানুষের আজও কোনো মুক্তি মিলবে না। আমরা যতই আন্দোলন করি, কয়েকদিন পর পর বিপ্লব হবে, মানুষের রক্ত রাস্তায় জ্বলবে। আজকেও দেখছেন রাস্তায় রক্ত জ্বলছে, কিন্তু মানুষ বিচার পাবে না। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র তারা যে দাবি দিয়েছেন জাতিসংঘের অধীনে যে সুষ্ঠু তদন্ত করা, এটা আসলে ইন্টারিম সরকার যদি অ্যাকসেপ্ট করতো, কি ক্ষতি হতো তাদের? কি ক্ষতি হতো? এটা দেখেন, আমি আগেই বলছি যে ডিপ স্টেট জড়িত। এটা যদি জাতিসংঘের মাধ্যমে হয় তাহলে এখানে রাঘব বোয়ালদের নাম চলে আসবে, কারা কারা এই সাথে জড়িত আছেন সবগুলা বের হয়ে আসবে। এটা ইন্টারিম সরকার এখন হয়তো রিস্ক নিতে চাচ্ছে না, তারা কোন রকম নির্বাচন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা দেখতেছি যে আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা শুধুমাত্র ইস্যু ভিত্তিক হাদিকে নিয়ে কথা বলে, শুধুমাত্র এই বুটের জন্য হাদি ভাইকে নিয়ে কথা বলে। ওদের অন্তরে আসলে হাদি ভাই নাই, হাদি নাই। ওরাই এই শেখ হাসিনার যে ক্ষমতার চক্র আছে, এই চক্রের ভিতরে ঘোরাফেরা করতেছে। এখন আমি তো আগেই বলেছি আমার বক্তব্যে যে ইউনূস সরকার আগেই বলছেন ওরা হাদি ভাইয়ের ফ্যামিলির সাথে বসবেন, কিন্তু এখন পর্যন্ত প্রায় 50 দিনের উপরে হয়ে গেছে, ওনার সময় হয় নাই। ইভেন আজকে যখন আন্দোলন শুরু হয়েছে, কয়েকদিন থেকে আন্দোলন হচ্ছে, ওনারা কিন্তু একটা প্রতিনিধি দলকে সাথে কিন্তু বসতে চান নাই যে আমরা শুনি তোমাদের কথা। আমরা বিভিন্নভাবে দেখছি, ফ্ল্যাট দেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, এই যে মূলা ঝুলিয়ে দেওয়া, মানুষের রক্তের যে দাম দেওয়া শুরু করা হয়, আর রক্তগুলা বেচা কেনা শুরু হয়, এটা বাংলাদেশ সারা বিশ্বের আর কোনো জায়গায় আপনি দেখতে পাবেন। আমরা যদি বলে থাকি জুলাই আগস্টের অভ্যুত্থানের পর
সর্ববৃহৎ যে ম্যান্ডেট নিয়ে ইউনূস সরকার গঠন করেছিল, সেই ইউনূস সরকার যদি এখন ব্যর্থতা প্রকাশ করে, প্রায় 16 মাস হয়ে গেল, অলমোস্ট ব্যর্থ বলা চলে। এই সর্বশেষ 5-6 দিন তাদের সময় আছে, এই মুহূর্তে যদি তারা ব্যর্থ প্রকাশ হয়, তারা কি তাহলে তাকে গাদ্দারের ভূমিকা অবতীর্ণ হবে? আমি আসলে ইউনূস সরকার এই যে বাংলাদেশের সর্বোচ্চ জনসমর্থিত সরকার ছিল, কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা 5 তারিখ বিপ্লব করেছি ঠিকই, কিন্তু আমরা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান চালাতে পারি নাই। এই শুদ্ধি অভিযান চালানো না করার কারণে আমাদের এই ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, ঠিক আছে? এবং ভবিষ্যতে যারা আসবে তারাও ব্যর্থ হবে, কারণ শেখ হাসিনা গত 17 বছর থেকে যেভাবে তার সিস্টেমগুলা গড়ে তুলেছে, তার মানুষগুলা তৈরি করেছে, এদেরকে যদি আপনি গাঢ় ধাক্কা দিয়ে বের করতে না পারেন, ইউনূস সরকার কেন, আরো যদি অনেক ভালো সরকার আসে, সফল হতে পারবেন। আমরা যেগুলো বলতেছিলাম, অর্থাৎ একটু আগে আপনারা জানেন শহীদ ওসমান বিন হাদির এক সহযোগী আব্দুল্লাহ জাবের, যিনি সবসময় মিডিয়াতে কণ্ঠস্বর হয়েছিলেন শহীদ ওসমান বিন হাদির বিচার রায় নিশ্চিত করার জন্য কথা বলছেন। গতকালই আমি দেখেছি, অর্থাৎ তিনি বলেছেন শহীদ ওসমান বিন হাদির স্ত্রীর গায়ে যদি একটা ছোটা আঘাত লাগে এবং জুমার গায়ে আঘাত লাগে, তাহলে ইন্টারিম সরকারের যারা প্রশ্ন আছে তাদের জাহান্নাম করে দিবেন। কিন্তু কিছুক্ষণ পরেই, অর্থাৎ একদিন পরেই আজকে আমরা দেখলাম আব্দুল্লাহ জাবের তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, সেই সাথে জুম্মা আহত হয়েছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শামসা আক্তার উনিও আহত হয়েছেন। সেই সাথে প্রায় 100 আহত হয়েছে। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে চিকিৎসা করা হয়েছে। শহীদ নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা ছিলেন ঢাকা 8 আসনে, আপনারা জানেন কবি এই মুহূর্তে একটা তুলপালাম কাণ্ড চলছে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচন করছেন। তিনি যখন খবর পান আসলে এ ধরনের ঘটনা ঘটেছে, তিনি অর্থাৎ যমুনার সম্মুখে যান, পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজে রওনা হয়েছেন। তো আমরা আসলে এখন সেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড বিচার দাবি এবং সেই সাথে আব্দুল্লাহ জাবের উপরে কেন হামলা হলো সেই প্রতিবাদে বিক্ষোভ চলছে।